হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। তো সকলকে জানাই স্বাগতম তোমাদের আমাদের সকলের প্রিয় ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলে। সো একদিন গ্যাপ ছিল, আশা করব এই গ্যাপের দিনগুলিতে যে আগের 4টি 1 2 3 4 প্র্যাকটিস সেট দিয়েছি সেগুলো তোমরা রিভিশন করেছো। কারণ ফিজিক্স ব্যাপারটা এরকম যে রিভিশন না করলে হবে না, ঠিক আছে? তো আর যারা নতুন তাদেরকে বলে রাখি যে প্র্যাকটিস সেট 5-এ আসার আগে 1 2 3 4 সেগুলোকে করে আসো, কারণ প্রতিটি প্র্যাকটিস সেটের সাথে প্রতিটি প্র্যাকটিস সেট লিঙ্ক রয়েছে, ঠিক আছে? আমি প্র্যাকটিস সেটের মাধ্যমেই তোমাদের পুরো সিলেবাসটার যে কনসেপ্ট সেটাকে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে তোমাদের মাথার মধ্যে ঢুকে যায় যে কী কী প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্ন আসবে। সো সেগুলো দেখা খুবই জরুরি। প্লে লিস্ট রয়েছে, ডিসক্রিপশনেও লিঙ্ক থাকবে, ঠিক আছে? মাস্ট ওয়াচ, তারপরে এই ভিডিওটিতে আসবে। তো আজকে শুরু করছি প্র্যাকটিস সেট 5। তো যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ফার্স্ট কোশ্চেন কি দেখো, ভেলোসিটি অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে? ভেলোসিটি অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম। অপশান এ এয়ার, বাতাসের মধ্যে। অপশান বি ওয়াটার, জলের মধ্যে। অপশান সি ভ্যাকিউম, শূন্যতায় মানে শূন্যস্থানে। আর অপশান ডি স্টিলে, ঠিক আছে? তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে স্টিল, ঠিক আছে? তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে স্টিল। এখন তোমরা বলবে দাদা স্টিল কেন হলো? বাতাসে মানে এয়ারের মধ্যে তো বেশি হওয়ার কথা। তো এখানে একটা কনসেপ্ট রয়েছে, তো কনসেপ্টটা তোমাদের বলে দিই, তো এখান থেকে যদি প্রশ্ন আসে হয়ে যাবে তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? তো কনসেপ্টটা এটা যে সাউন্ড ডিপেন্ড করে কোনো একটা মিডিয়ামের ডেনসিটির ওপর, ঠিক আছে? তো কোনো একটা মিডিয়াম, এমইডিআইএম, মিডিয়ামের ডেনসিটি, তো মিডিয়ামের ডেনসিটির ওপর সাউন্ড ডিপেন্ড করে। ইট মিনস যদি মিডিয়ামের ডেনসিটি বেশি হয়ে থাকে তাহলে সাউন্ডটা বেশি তাড়াতাড়ি যেতে পারবে। যদি ডেনসিটি কম হয় তো ডেনসিটি কম হলে সাউন্ডটাও ধীরে ধীরে করবে। এবার আমাদের অপশন ছিল কি, যে স্টিল। স্টিল একটা কি সলিড মিডিয়াম, ওয়াটার একটা লিকুইড মিডিয়াম, এয়ার একটা তোমাদের গ্যাস মিডিয়াম, ঠিক আছে? তো তিনটাই মিডিয়াম হয়, তো তিনটা মিডিয়ামই অপশানে রয়েছে। আর সি নম্বর আমরা জানি ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে সাউন্ড যেতে পারে না। এবার স্টিলের মধ্যে কি হয়, স্টিলের মধ্যে কী হয়, স্টিলের মধ্যে অর্থাৎ কঠিন কোনো একটা মিডিয়ামে মানে সলিড মিডিয়ামে পার্টিকেলগুলো খুব কাছাকাছি থাকে, ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন আসবে যে সলিডের মধ্যে ডেনসিটি বেশি কেন? তো ডেনসিটি এই জন্যই বেশি যে দেখো সলিডের মধ্যে কী হয়, পার্টিকেলগুলো খুব কাছাকাছি থাকে, ফলে কি যখন কোনো একটা সাউন্ড যাবে তো পার্টিকেলগুলো দিয়ে খুব সহজেই ট্রান্সফার করতে পারবে তারা, আর সাউন্ডটা তাড়াতাড়ি পৌঁছাবে। এবার যদি সেখানে লিকুইড মিডিয়াম হতো তাহলে পার্টিকেলগুলো লিকুইডে দূরে দূরে থাকে, আমরা সকলে জানি। তো লিকুইডে দূরে দূরে থাকার কারণে তার ডেনসিটিও কম হয়, এবং যেহেতু দূরে আছে তো এখান থেকে এই পার্টিকেল এখানে যাবে আবার এখানে যাবে, তো আরও বেশি টাইম লাগবে সাউন্ডটাকে যেতে। আবার এয়ার, এয়ার মানে তোমাদের গ্যাস মিডিয়াম, আর আমরা জানি গ্যাসের মধ্যে আরও অণুগুলো দূরে দূরে থাকে। তো এখান থেকে যদি একটা সাউন্ড যায় এখান থেকে এখানে আসতে টাইম লাগবে, তারপর পৌঁছাবে আবার অন্যখানে। তো আমাদের কি এয়ারের মধ্যে সবথেকে কম, তারপর ওয়াটার, তারপর স্টিল, ঠিক আছে? তো আমি তোমাদের বলে দিচ্ছি একটা কনসেপ্ট, যে সলিড যদি থাকে উদাহরণে তো সলিড হবে তোমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি, যদি গ্যাস থাকে সেটা হবে মিনিমাম, আর যদি বলে জিরো কোথায় তো ভ্যাকুয়ামের মধ্যে জিরো। নেক্সট প্রশ্ন চলো। তো নেক্সট প্রশ্ন কি, এই প্রশ্নটা তারা সকলেই পারবে যারা আগের প্র্যাকটিসগুলো করে এসেছো। তো এক্সেলারেশন অফ এ পার্টিকেল, কোনো একটা পার্টিকেলের ত্বরণ এক্সিকিউটিং এসএচএম অ্যাট মেন পজিশন, ঠিক আছে? তো এসএচএম কেমন হয় বলে দিই। তো এটা একটা সিম্পল হারমোনিক মোশন, এটাকে বলা হয় মেন পজিশন, এটাকে বলা হয় এক্সট্রিম পজিশন, এবং এটাকে বলা হয় এক্সট্রিম পজিশন, ঠিক আছে? তো এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করে এসেছে অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন। এখানে চেয়েছে যে মিন পজিশনে এক্সেলারেশন কী হয়ে থাকে, ঠিক আছে? তো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি, একদম খুব ভালোভাবে একটু দেখে নিও যারা ভিডিওগুলো দেখোনি, সেখানে সেখানে পুরো কনসেপ্টটা বুঝে যাবে। এখানে আমি তোমাদের শুধু বলে দিচ্ছি কোথায় কী থাকে। যদি বলে মেন পজিশন, তো মেন পজিশনে তোমাদের যে এক্সেলারেশন থাকে মিনিমাম, ঠিক আছে? লিখে নিও খাতায়, মেন পজিশনে এক্সেলারেশন থাকে মিনিমাম আর ভেলোসিটি থাকে ম্যাক্সিমাম। আর দুদিকেই যে এক্সট্রিম পজিশন রয়েছে সেখানে থাকে এক্সেলারেশন কি ম্যাক্সিমাম আর ভেলোসিটি জিরো। ওকে, তো নেক্সট প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, দ্য রেজিস্টার্স অফ কী হবে? অপশন এ ইলেকট্রোডস অফ দ্য সেল, ভেসেল অফ দ্য সেল, ইলেকট্রোলাইট ইউজড ইন সেল অ্যান্ড মেটেরিয়াল ইউজড ইন দ্য সেল, ঠিক আছে? তো ইন্টারনাল মানে ভিতরের রেজিস্ট্যান্স, কোনো একটা রেজিস্ট্যান্স সেলের কী হয়? তো ইলেকট্রোডস অফ দ্য সেল, রাইট অ্যান্সার অপশন এ, ঠিক আছে? ডাইরেক্ট অপশন শুদ্ধ প্রশ্ন আসবে, তাই পিডিএফগুলো সংগ্রহ করে রাখবে। ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে? সেগুলোতে অবশ্যই তোমাদের জয়েন করে থাকতে হবে। নেক্সট প্রশ্ন কি, ইন হুইচ কেস
ডাজ দ্য পোটেন্সিয়াল এনার্জি ডিক্রিজ, ঠিক আছে। তো চারটা অপশান রয়েছে, অর্থাৎ চারটা স্টেটমেন্ট রয়েছে। এবার চারটার মধ্যে আমাদের খুঁজতে হবে যে কোন অপশানটার মধ্যে আমাদের যে পোটেন্সিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, ঠিক আছে, একটা হয় কাইনেটিক এনার্জি যেটাকে আমরা গতিশক্তি বলি, পোটেন্সিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি সবচেয়ে কম হয় বা কমে যায়। তো ফার্স্ট অপশানটা কী রয়েছে, অন কম্প্রেসিং স্প্রিং। ধরো একটা স্প্রিং রয়েছে, তো স্প্রিংটাকে তুমি দুদিক থেকে, এদিক থেকেও চাপ দিলে এদিক থেকেও চাপ দিলে, তো স্প্রিংটা চাপ দিলে, তো চাপার পর কি সেটা তোমাদের কি কাইনেটিক এনার্জি আরও পোটেনশিয়াল এনার্জি আরও ভরে যায়, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি ভরে যায় কারণ ছেড়ে দিলে আবার আসবে। পোটেনশিয়াল মানে কি স্থিতিশক্তি, অর্থাৎ যত চাপ দিবে তার মধ্যে একটা স্থিতিশক্তি তোমরা সঞ্চিত করছো, সেটাকে বলে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। তো ফার্স্ট অপশানটা তো হলো না। কম্প্রেস করলে স্প্রিংটার মধ্যে আরও স্থিতিশক্তি আসে, ডিক্রিজ হয় না। কি স্ট্রেচ, এবার যদি তুমি দুদিক থেকে টানো, ঠিক আছে, এদিক থেকেও টানছো এদিক থেকেও টানছো, তো টানার ফলেও কি তার মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হয়। তো সেকেন্ড অপশনটাও হলো না। থার্ড অপশন কি, অন মুভিং এ বডি এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে, কোনো একটা বডি গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর দিয়ে টানছো, ঠিক আছে। এর কথাটা মানে হচ্ছে যে তুমি ধরো একটা বলকে উপর দিকে ছুটছো, তার মানে কি তুমি গ্র্যাভিটেশন অর্থাৎ স্মল জিটা পৃথিবীর নিচের দিকে টানছে আর তুমি উপর দিকে ঠেলছো, তার মানে কি তাকে একটা শক্তি দিলে যার ফলে সেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীত দিকে গেল, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীত দিকে, কারণ তুমি একটা শক্তি দিলে, তো তার মধ্যে কি স্থিতিশক্তি সঞ্চিত হলো। এবার অপশান ডি কী রয়েছে দেখো, অপশান ডি রয়েছে অন দ্য রাইজিং অফ এয়ার বাবল, ঠিক আছে, ধরো কোনো একটা বয়েল রয়েছে এবং সেখান থেকে কি এয়ার বাবলগুলো উপর দিকে উঠছে, ঠিক আছে। তো এই অপশানটা, তো 4 নম্বর যে অপশানটা রয়েছে সেটা আবার পড়ি, অন রাইজিং অফ অ্যান এয়ার বাবল ইন ওয়াটার, জলের মধ্যে থেকে যে তোমাদের বুদবুদগুলো ওঠে সেখানে কি পোটেন্সিয়াল এনার্জিটা ডিক্রিজ হয়ে যায়, ঠিক আছে। পোটেন্সিয়াল এনার্জি ডিক্রিজ অর্থাৎ স্থিতিশক্তি না থাকার কারণেই সেটা হালকা হয়ে উপরে উঠে যায়, বুঝতে পারলে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন চলো, আবার সেম টাইপের একটা প্রশ্ন দিয়েছি, খুব ভালো প্রশ্ন। ইফ দ্য স্টোন ইজ থ্রোন আপ, যদি কোনো একটা স্টোনকে উপর দিকে থ্রো করি মানে ছুরি, ভার্টিক্যালি মানে কি একদম পুরোপুরি লম্বভাবে, রিটার্ন টু দ্য গ্রাউন্ড, এবার ছুললে অবশ্যই নিচের দিকে রিটার্ন করবে, ঠিক আছে। তো এবার বলছে পোটেন্সিয়াল এনার্জি কখন ম্যাক্সিমাম হবে, অর্থাৎ স্থিতিশক্তিটা কখন সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, স্থিতিশক্তি কখন সবচেয়ে বেশি হবে। এবার তোমাদের একটা ডায়াগ্রাম দিয়ে মানে অপশানগুলো আগে বলে দিই। ডিউরিং দ্য আপওয়ার্ড জার্নি, যখন বস্তুটা উপর দিকে যাবে তখন ম্যাক্সিমাম হবে, মানে স্থিতিশক্তিটা যখন বস্তুটাকে তুমি ছুড়বে, বস্তুটা এখনও কিন্তু ম্যাক্সিমাম জায়গায় পৌঁছায়নি, যাচ্ছে, তখন পোটেন্সিয়াল এনার্জি সবচেয়ে বেশি হবে। এক দ্য ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ সব থেকে উঁচু জায়গাটায় সবচেয়ে বেশি পোটেন্সিয়াল এনার্জি হবে। না অপশান সি, ডিউরিং দ্য রিটার্ন জার্নি, যখন বস্তুটা নিচের দিকে নামবে তখন। না অ্যাট দ্য বটম, সবচেয়ে নিচে, ঠিক আছে। তো তোমাদের বলে দিই, ধরো তুমি একটা বল রয়েছে, ঠিক আছে, ধরো এখান থেকে বলটা ছুটতে 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 এখানে গেল, আবার বলটা এবার নামবে, এবার নামতে 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 এখানে আসলো, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের হাইয়েস্ট পয়েন্ট, ঠিক আছে, এটাই তোমাদের বলেছে যে ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। তো এবার ম্যাক্সিমাম হাইটে কী হয়, ম্যাক্সিমাম হাইটে কী হয় যে পোটেন্সিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হয়, POTNTIAL, পোটেন্সিয়াল এনার্জিটা কি ম্যাক্সিমাম হয়ে থাকে। ম্যাক্সিমাম হাইটে পোটেন্সিয়াল এনার্জি ম্যাক্সিমাম, আর কাইনেটিক এনার্জি মানে গতিজ ঊর্জা সেটা কি মিনিমাম, কারণ কাইনেটিক এনার্জি জিরো, মানে গতিশক্তি জিরো থাকার কারণে কিন্তু তার উপরে আর সে যেতে পারেনি, ঠিক আছে। তাই কাইনেটিক এনার্জি হয়ে যাবে জিরো, আর পোটেন্সিয়াল এনার্জি হয়ে যাবে কি তোমাদের ম্যাক্সিমাম, সব থেকে উঁচু জায়গাটায়, ঠিক আছে, সব থেকে উঁচু জায়গায় স্থিতিশক্তি সবচেয়ে বেশি হয়, আর তোমাদের গতিশক্তি সব থেকে কম হয়। আর যেখান থেকে তুমি ছুললে মানে যাচ্ছে, ছুললে বা যাচ্ছে বা নামছে, এটার সেম অ্যান্সার হবে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যখন তুমি ছুটবে, কারণ কি তার মধ্যে সবচেয়ে বেশি গতিশক্তি থাকার কারণেই সে যাচ্ছে। তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আর মিনিমাম কি পোটেন্সিয়াল এনার্জি, বুঝতে পারলে তো এবার। তো আরেকটা আমি ছোট্ট করে ডায়াগ্রাম করে দিই যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। এটা ম্যাক্সিমাম হাইট, তো ম্যাক্সিমাম হাইটে পোটেন্সিয়াল পি থেকে পোটেন্সিয়াল এনার্জি কি ম্যাক্সিমাম, আর তোমাদের কাইনেটিক এনার্জি কি MIN মিনিমাম। আবার যদি তুমি গ্রাউন্ডের দিকে বলো, কালারটা চেঞ্জ করি, নিচের দিকে বা যাতে বা আসতে বলো, তো পোটেন্সিয়াল এনার্জি মিনিমাম, আর কাইনেটিক এনার্জি কি MAX ম্যাক্সিমাম, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, চরম কোশ্চেন এটা। পরবর্তী প্রশ্ন দেখো, এটাও খুব ভালো প্রশ্ন, এটা নিউটনস থেকে। এ ম্যান স্টার্টস ওয়াকিং ফ্রম এ পয়েন্ট, কোনো একটা ব্যক্তি কোনো একটা পয়েন্ট থেকে যাচ্ছে, ঠিক আছে, অন দ্য সারফেস অফ দ্য আর্থ, কোনো পৃথিবীর মানে ভূপৃষ্ঠ দিয়ে যাচ্ছে।
অ্যাজিউমড স্মুথ, মনে করা হলো সেটা স্মুথ, একদম মসৃণ, ঠিক আছে, একদম মসৃণ। তারপর কি বলেছে, অ্যান্ড রিচেস ডায়াগোনালি অপোজিট পয়েন্ট, অর্থাৎ এটার একদম পুরোপুরি বিপরীত দিকে পৌঁছালো, ঠিক আছে। ডায়াগোনালি মানে তির্যকভাবে। হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই হিম, মানে কথা বলেছে একজন মানুষ পৃথিবী পৃষ্ঠের একটা বিন্দু থেকে হাঁটা শুরু করলো, ঠিক আছে, আর পৃষ্ঠটা কি একদম মসৃণ, তো তির্যকভাবে তার সম টু সেম বিপরীত বিন্দুতে সে পৌঁছালো, ঠিক আছে। তো তার দ্বারা কৃতকার্য কত হবে, ঠিক আছে, তো 0 শূন্য হবে, পজিটিভ মানে মানে কিছু একটা আসবে, না নেগেটিভ হবে, না নাথিং ক্যান বি সেড, না কিছুই বলা যাবে না, ঠিক আছে। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে 0, ঠিক আছে। এরকম প্রশ্নগুলোর অ্যান্সার 0 হয়ে থাকে, কেন হয়ে থাকে দেখো, এখানে বলেছে তির্যকভাবে, মানে তোমাদের কি যদি ভূপৃষ্ঠের সাথে তির্যকভাবে বলতে কি বোঝায় তোমাদের বলে দিচ্ছি, যে এখানে একটা ভূপৃষ্ঠ রয়েছে, দাঁড়াও, এখানে একটা ভূপৃষ্ঠ রয়েছে, এটা কেন্দ্র, ঠিক আছে। এবার এই যদি ব্যক্তিটা তির্যকভাবে চলে, তো এখানে কি 90 ডিগ্রি ক্রিয়েট করে, ঠিক আছে। আমরা জানি ওয়ার্ক ডানের সূত্রটা কি, ওয়ার্ক ডানের সূত্রটা হলো এফ ডি ডি এস কস থিটা, ঠিক আছে। এবার দেখো কস থিটার মান 90 ডিগ্রি, আর কস থিটার 90 ডিগ্রি কি 0। তো এবার যদি কারোর সাথে কাউকে 0 করি, তাহলে অ্যান্সারটা হয়ে যায় 0, বুঝতে পারলে তো। তো ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডিএস কস থিটা, কস থিটার মান যেহেতু 90 ডিগ্রি, যেহেতু ব্যক্তিটা তির্যকভাবে চলছে 90 ডিগ্রিতে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের পৃথিবীর কেন্দ্রের যে ব্যাসার্ধ তার সাথে 90 ডিগ্রি। তো এফডিএস কসটা পুরোপুরি 0 হয়ে গেল, তো রাইট অ্যান্সার হয়ে যাবে 0। তো এরকম ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন আমি তোমাদের করিয়ে দিব। যদি এই টপিক থেকে প্রশ্ন আসছে, তো এই প্রশ্নগুলোই আসবে, ঠিক আছে, এর বাইরে প্রশ্ন হয় না। তো এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। চ্যানেলটার সাথে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওগুলোতে কমেন্ট করো, আমরা মোটিভেট হব, আরও বেশি ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন চলো, একদম এটাও মাস্ট কোশ্চেন, ঠিক আছে। ইন এ এক্সপ্লোশন অফ এ বডি, ধরো কোনো একটা পাথরের টুকরো রয়েছে, সেটাকে তুমি ব্রম্বাস্ট করলে ইন্টু 2 পেসেস, দুটা ভাগ হয়ে গেল, ঠিক আছে, একটা বড় হলো একটা ছোট হলো, ধরে নাও, সেম টু সেম তো হবে না। তো এবার দুটোর মাস সেম নয়, মানে বললাম ওটাই যেটা বললাম, যে দুটো সেম নয়, যে ধরো 10 কেজির একটা পাথরকে তুমি 2 টুকরো করে দিলা ব্রাস্ট করে, একটা ধরো 7 কেজি হলো, একটা 3 কেজি হলো। এবার কি চেয়েছে, তাহলে এবার অপশনগুলো কি, বোথ পার্ট উইল হ্যাভ নিউমেরিক্যালি ইকুয়াল মোমেন্টাম, ঠিক আছে, তো দুটো পার্টেরই সেম টু সেম মোমেন্টাম হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। এবার লাইটার পার্ট মানে 3 কেজি, যেটা বললাম 3 কেজির মোমেন্টাম সবচেয়ে বেশি হবে, মোর মোমেন্টাম, দ্য লাইটার পার্ট উইল হ্যাভ মোর মোমেন্টাম। অপশন সি, হ্যাভিয়ার পার্ট উইল হ্যাভ মোর মোমেন্টাম, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি ভারী বস্তু তার মোমেন্টাম সবচেয়ে বেশি হবে, না বোথ পার্টস উইল হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি, দুটো পার্টেরই কাইনেটিক এনার্জি সমান হবে। তো এবার অ্যান্সারটা কি দেখো, যদি কোনো যদি কোনো একটা বস্তু বা গুলি ছড়ছো, দুটো ভাগ হয়ে গেল, ঠিক আছে, তো এরকম যদি ভাগাভাগি করার যদি প্রশ্ন আসে, এক্সপ্লোরেশন ব্রেক ইন্টু 2 পার্টস, ঠিক আছে, তো তখন কী হয়ে থাকে, তখন যে তাদের মোমেন্টাম সব সময় কী হবে, সেম থাকবে, ঠিক আছে। মানে একটা বড় টুকরো তুমি ওটাকে দুটো ভাগে ভাগ করে দিলে, ঠিক আছে, ব্রাস্ট করে, তো সেগুলো ছিটকে যাবে, তো দুটোর যে মোমেন্টাম থাকবে, ঠিক আছে, মোমেন্টাম সেটা থাকবে সেম, ঠিক আছে, যেটা ভরবেগ সেটা থাকবে সেম। আর যে ভেলোসিটি এবার কার বেশি থাকবে, পরীক্ষায় প্রশ্ন থাকবে যে কার ভেলোসিটি বেশি, ঠিক আছে, দুটো একটা পার্টকে তুমি ব্রাস্ট করে দুটো খণ্ডে ভাগ করে দিলে, তো দুটো খণ্ডে দুদিকে ছিটকে গেল, তো কার ভেলোসিটি বেশি থাকবে, স্বাভাবিকভাবেই যেটা হালকা পার্ট সেটার ভেলোসিটি বেশি। আর যদি বলে মোমেন্টাম, তো মোমেন্টাম দুটোরই সমান, বুঝলে, একদম ইজিভাবে বুঝিয়ে দিলাম। যদি না বুঝতে পারো কমেন্টে জানিও, যদি আমার বোঝানোর টেকনিকটা খুব ফাস্ট হয়ে যায়, আরও ভালো করে বোঝাতে পারবো এক্সাম্পল দিয়ে, একটু কমেন্টে জানিও। যেহেতু সায়েন্সের ছাত্র, তাই আমি বুঝতে পারছি সকলেই খুবই ইন্টেলিজেন্ট, তো সেইভাবে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ভিতরের যে তোমাদের রোধ অফ এ সেল, কোন একটা সেলের, ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে। অপশন এ দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস, দুটো প্লেটের মধ্যে যে ডিস্টেন্স তার উপর, দ্য এরিয়া অফ দ্য প্লেটস ইমার্জ, ঠিক আছে, দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রয়েড, না অল অফ অ্যাবভ। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি, রাইট অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অল অফ অ্যাবভ, ঠিক আছে। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স তোমাদের যে সারফেস এরিয়া অফ দ্য ইলেকট্রোডস তার উপর ডিপেন্ড করে, সেপারেশন বিটুইন দ্য ইলেকট্রোডস, এবং নেচার, কনসেন্ট্রেশন অ্যান্ড টেম্পারেচার অফ দ্য ইলেকট্রোডস, মানে সব কিছুর উপরেই তোমাদের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা ডিপেন্ড করে, ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা ডিপেন্ড করে।
সারফেস এরিয়া সব কিছু, সেপারেশন, তোমাদের টেম্পারেচার উপরেও পরীক্ষা আসবে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তোমাদের বলতে হবে ইয়েস। মিডিয়াম নেচারের উপর ইয়েস, কনসেন্ট্রেশনের উপর ইয়েস। তো প্রতিটা জিনিসের উপর ইন্টারনাল রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, হোয়েন দ্য সেল কানেক্টেড ইন প্যারালাল। তো এই প্রশ্নটা আগেও করা হয়েছে, মানে ডাইরেক্ট করা হয়নি, তবে আমি কনসেপ্টগুলোতে বলে দিয়েছি, ঠিক আছে। হোয়েন দ্য সেল কানেক্টেড ইন প্যারালাল, যখন কোনো একটা সেল প্যারালালে কানেক্টেড থাকে তখন কি হয়, তাদের যে কারেন্ট সেটা ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে, কারেন্ট ইনক্রিজেস। হোয়েন দ্য সেল কানেক্টেড ইন প্যারালাল দ্য কারেন্ট ইনক্রিজেস, ডাইরেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, কিরচফস ল, এগুলোও করে দেওয়া হয়েছে। কিরচফ সেকেন্ড ল কোন ল এর ওপর বেস্ট করে, ঠিক আছে। তো কিরচফস কেভিএল ল সেটা এনার্জির উপর ডিপেন্ড করে। কিরচফ সেকেন্ড ল ডিপেন্ডস অন এনার্জি। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, তো কিরচফ সেকেন্ড ল পড়লাম, ফার্স্ট লটাও ভাবলাম দিয়ে দিই। তো ফার্স্ট লটা কিসের উপর ডিপেন্ড করে, তোমাদের চার্জের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। দ্য কিরচফস ফার্স্ট ল অ্যাট দ্য জাংশন ইজ বেসড অন দ্য ল অফ কনজারভেশন। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, দ্য ক্যাপাসিটি অফ এ কন্ডাক্টর ডাজ নট ডিপেন্ড অন। তো ক্যাপাসিটি, কোনো একটা কন্ডাক্টরের ক্যাপাসিটি কিসের উপর ডিপেন্ড করে না, হ্যাঁ। কোনো একটা ক্যাপাসিটার রয়েছে, তো তার যে দ্য ক্যাপাসিটি অফ এ কন্ডাক্টর ডাজ নট ডিপেন্ড অন কিসের উপর, চার্জের উপর, ভোল্টেজের উপর, নেচার অফ দ্য মেটেরিয়াল, অল অফ দিস, ঠিক আছে। তো কিসের উপর ডিপেন্ড করে না। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি, কমেন্ট বক্সে সকলে জানাও, আমি তো আছি বলার জন্য। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের কি, অল অফ দিস, ঠিক আছে। এখানে চার্জের উপরও ডিপেন্ড করে না, ভোল্টেজের উপরেও ডিপেন্ড করে না, নেচার অফ দ্য মেটেরিয়ালের উপরও ডিপেন্ড করে না, ঠিক আছে। তো ক্যাপাসিটি অফ এ কন্ডাক্টর যেটা রয়েছে, ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর যেটা রয়েছে সেটা কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না, সেটা শুধুমাত্র ডিপেন্ড করে কি, তার যে সাইজ, ঠিক আছে, তারপর সেপারেশন বিটুইন দ্য প্লেটস, আর তোমাদের চার্জ। দাঁড়াও, এই প্রশ্নটা একটু ভুল লাগছে। দ্য ক্যাপাসিটি অফ এ কন্ডাক্টর ডাজ নট ডিপেন্ডস অন, দ্য ক্যাপাসিটি অফ এ কন্ডাক্টর ডাজ নট ডিপেন্ড অন, কোনো একটা ক্যাপাসিটি কার উপর ডিপেন্ড করে না। তো এই প্রশ্নটা ডাউট রাখছি, এটা আমি রেখে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি রেখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি তোমাদের বলে দেবো। তো নেক্সট প্রশ্নতে যাই, দ্য এক্সেলারেশন অফ এ পার্টিকেল ইন এসএচএম। তো কোনো একটা পার্টিকেল রয়েছে যেটা এসএচএম অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন করছে, তার এক্সেলারেশন কী হয়, সবসময় জিরো থাকে, সবসময় কনস্ট্যান্ট, ম্যাক্সিমাম অ্যাট দ্য এক্সট্রিম পজিশন, না মিনিমাম অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম পজিশন মিনস মিন পজিশন, ঠিক আছে। তো আমরা পড়লাম যে ম্যাক্সিমাম হয়ে থাকে এক্সট্রিম পজিশনে। তো কোনো একটা পার্টিকেলের যদি এসএচএম এর মধ্যে থাকে, তো সে এক্সট্রিম পজিশনের মধ্যে কি ম্যাক্সিমাম থাকবে এক্সেলারেশন। নেক্সট প্রশ্ন কি দেখো, দ্য নাম্বার অফ দ্য ওয়েভস কন্টেন্ট ইন ইউনিট লেন্থ অফ এ মিডিয়াম ইজ কল্ড, ঠিক আছে। তো নাম্বার অফ ওয়েভস কন্টেন্ট ইন ইউনিট লেন্থ অফ এ মিডিয়াম কল্ড, এটা ডাইরেক্ট তোমাদের একটা ডেফিনেশন, সেটা ওয়েভ নাম্বার, ঠিক আছে। ওয়েভ নাম্বার, অপশন বি রাইট অ্যান্সার। তো দ্য নাম্বার অফ দ্য ওয়েভস কানেক্টেড ইন দ্য ইউনিট লেন্থ অফ দ্য মিডিয়াম ইজ কল্ড ওয়েভ নাম্বার, মনে রাখবে ডাইরেক্ট। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল পারফর্মিং সিম্পল হারমোনিক মোশন। কোনো একটা পার্টিকেল রয়েছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো আজকে আমি সব করে দিয়েছি কনসেপ্টের মধ্যে, সকলেই পারবে এগুলো, ঠিক আছে। দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল পারফর্মিং সিম্পল হারমোনিক মোশন হোয়েন ইট পাসেস থ্রু মিন পজিশন, ঠিক আছে। তো কোনো একটা পার্টিকেল মিন পজিশন যখন পাস করে তখন তার মধ্যে যে ভেলোসিটি সেটা কত থাকে, ইনফিনিটি থাকে, জিরো থাকে, মিনিমাম থাকে, না ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে। ফটাফট কমেন্টের মধ্যে জানাও যে দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল পারফর্মিং সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে, সেটা কত হয়ে থাকে। তো আমি আগেই বললাম, একটু আগেই, যে সিম্পল হারমোনিক মোশনে যখন মিন পজিশনে থাকে তখন কি ভেলোসিটি সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে, সবচেয়ে বেশি ভেলোসিটি থাকে। এখনই আমি বললাম তোমাদের যে ধরো এটা একটা সিম্পল হারমোনিক মোশন করছে, তো এক্সট্রিম পজিশনে তোমাদের এক্সেলারেশন হয়ে থাকে ম্যাক্সিমাম, এটা এক্সট্রিম পজিশন অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, আর ভেলোসিটি হয়ে যায় জিরো, এখানে ভেলোসিটি সবচেয়ে বেশি, এখানে এক্সেলারেশন সবচেয়ে কম। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে ম্যাক্সিমাম। তো মিন পজিশন যখন পাস করে তখন ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এবার বলে দিচ্ছি প্রশ্নটা, ঠিক আছে। এ বুলেট ইজ ফায়ার্ড ফ্রম এ রাইফেল, একটা বুলেটকে একটা রাইফেল থেকে
ফায়ার করা হলো, ইফ দ্য রাইফেল রিকলস ফ্রিলি, ঠিক আছে, যদি তোমাদের রাইফেলটা রিকল ফ্রিলি খুব আরামসে ইজিলি হয়ে যায়, দেন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য রাইফেল, তখন রাইফেলটা কাইনেটিক এনার্জি কী হবে, লেস দেন দ্য বুলেট, বুলেটের থেকে কম হবে, মোর দেন দ্য বুলেট, বুলেটের থেকে বেশি হবে, সেম অ্যাজ দ্যাট দ্য বুলেট, বুলেটের সেম হবে না, ইকুয়াল অ্যান্ড লেস দেন অফ দ্য বুলেট, মানে মানে সমান হবে বা কম হবে, লেস দেন দ্যাট অফ দ্য বুলেট, ঠিক আছে। তো এটা অপশান মানে কোনটা অপশান রাইট হবে কমেন্টের মধ্যে সকলে জানাও, ঠিক আছে। প্রশ্নটা সম্পূর্ণ লিখবে, তারপর অ্যান্সারটা দিবে। পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ রং। তো নিচের কোন স্টেটমেন্টে রং রয়েছে, সাউন্ড ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, তোমাদের যে শব্দ সেটা সবসময় স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখায় চলে, সাউন্ড ইজ দ্য ফর্ম অফ এনার্জি, সাউন্ড হলো একটা এনার্জি, সাউন্ড ট্রাভেলস ইন দ্য ফর্ম অফ ওয়েভস, ওয়েভসের মাধ্যমে তোমার চলে, সাউন্ড ট্রাভেল ফাস্টার ভ্যাকিউম দেন এয়ার, ঠিক আছে। তো বুঝতে পারছি এখনই আমি বললাম যে সাউন্ড তো ভ্যাকুয়ামের মধ্যে যেতেই পারে না, ঠিক আছে, তো এয়ারের মধ্যে এয়ারের থেকে ট্রাভেলস ফাস্টার কীভাবে করবে, ঠিক আছে। তো বাকি সবগুলো ঠিক ছিল, সাউন্ড সবসময় স্ট্রেট লাইনে চলাফেরা করে, সাউন্ড ইজ দ্য ফর্ম অফ এনার্জি, সাউন্ডের মধ্যে একটা এনার্জি রয়েছে যার কারণে সেটা যেতে পারে, আর সাউন্ড ট্রাভেলস ফ্রম যে ট্রাভেলস ইন দ্য ফর্ম অফ ওয়েভস, সাউন্ড কি ওয়েভের মতো চলে, তো আমাদের অপশানটি কারেক্ট হয়ে যাবে, যেটা ভুল, ঠিক আছে, সাউন্ড ভ্যাকুয়ামের মধ্যে যেতেই পারে না, তো এয়ারের থেকে ফাস্টার কীভাবে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, হোয়েন সাউন্ড ওয়েভস ট্রাভেলস ফ্রম এয়ার টু ওয়াটার, যখন কোনো একটা সাউন্ড ওয়েভ ট্রাভেল করে বাতাস থেকে জলের মধ্যে, ঠিক আছে, তো বাতাস থেকে জলের মধ্যে যদি সাউন্ড ওয়েভ ট্রাভেল করে তাহলে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে, অপশান এ ভেলোসিটি, অপশান বি ফ্রিকোয়েন্সি, অপশান সি ওয়েভলেন্থ, অপশান ডি ইন অল অফ দিস। একটা কথা বলে দিই যে ফ্রিকোয়েন্সি সবসময় কনস্ট্যান্ট থাকে, আর বাকি যত কিছু আছে ভেলোসিটি রয়েছে, ওয়েভলেন্থ রয়েছে, আরও যা কিছু রয়েছে, ঠিক আছে, তো সব কিছুই চেঞ্জেবল, বাট ফ্রিকোয়েন্সি অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে সবসময় ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। নেক্সট প্রশ্ন দেখো, ট্রানভার্স ওয়েভস ক্যান প্রোপাগেট ইন, তো ট্রানভার্স ওয়েভস, ঠিক আছে, সেটা কোথায় প্রোপাগেট করতে পারে, লিকুইড, গ্যাসেস, সলিডস, তো ট্রানভার্স ওয়েভস অলওয়েজ প্রোপাগেট ইন সলিডস, ঠিক আছে। তো আজকের প্র্যাকটিস সেটটা কেমন লাগলো সবগুলোই কমেন্টে জানিও, ঠিক আছে, আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, তোমাদের সাফল্য কীভাবে এনে দেবো সব কিছু আমাদের দায়িত্ব, সব শুধুমাত্র ফলো করতে হবে আমাদের কী কী করাচ্ছি না করাচ্ছি, তাহলেই বাস। আর হ্যাঁ, যারা ফিজিক্সের বেস্ট বুক চাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বেস্ট বুক কোনটা ফিজিক্সের জন্য, ম্যাথ কোনটা, সেগুলোকে দেখো, প্রেফার করো, আশা করছি সেগুলো বুক যদি একটু তোমরা 1 মাসের মধ্যে কমপ্লিট করে নিতে পারো, আর যদি আমার প্র্যাকটিস সেটগুলো করো তাহলে মেন্সের মধ্যে কোনো রকম তোমাদের প্রবলেম হবে না, ঠিক আছে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবে, ব্রাভো ফ্রি স্টাডি মেটেরিয়াল অ্যান্ড ব্রাভো একাডেমি, তো এগুলোতে জয়েন করলে তোমরা পিডিএফ পাবে, সাথে সাথে বিভিন্ন প্রশ্ন আমরা জিকে A to Z পোলের মাধ্যমে করাই। নেক্সট তোমাদের কি রয়েছে যেটা ধাপ, ভিডিওটি ভালো লাগলে তোমাদের লাইক করতে হবে, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব, আর ভিডিওটি শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই রাখছি, আবার দেখা হবে কালকের ভিডিওতে, ধন্যবাদ।